রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধের পক্ষে নয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একথা জানান। দেশ এখন একটা ক্রান্তিকাল মধ্যে পার হচ্ছে। যুদ্ধ করেছিলাম, নতুন নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। কারোর কারণে এমনকি আওয়ামী লীগ করার কারণেও কারোর প্রতি খড়গহস্ত হবেন না, কারোর সাথে খারাপ ব্যবহার করবেন। যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সমস্ত মামলাগুলো তুলে নেব। আমরা কোনো প্রতিশোধের ভাবুন তো একবার, টকশো বা জনসভায় যার মুখে সবসময় সরকারের করা সমালোচনা শুনতেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ একদিন ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে আওয়ামী লীগের সদস্যপদ নিলেন। একটু অবসর নিতে চাই। শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা এই অসম্ভব সমীকরণটি নিয়ে একটু মজার এবং বিশ্লেষণী আলোচনা করব। বাংলাদেশের রাজনীতিতে মির্জা ফখরুল মানেই বিএনপির রাজপথের কাণ্ডারি। দীর্ঘ সময় ধরে দলটির মহাসচিব হিসেবে তিনি জেল জুলুম সহ্য করে বিএনপিকে আগলে রেখেছেন। অন্যদিকে আওয়ামী লীগ এবং বিএনপির আদর্শিক দূরত্ব উত্তর আর দক্ষিণ মেরুর মতো। কিন্তু রাজনীতিতে একটি কথা আছে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। যদিও এই ঘটনাটি ঘটার সম্ভাবনা শূন্যের কাছাকাছি, তবুও যদি এমন হয়, তবে বাংলাদেশের রাজনীতির মানচিত্র কেমন হবে? যে কণ্ঠে তিনি বলতেন এই সরকার অবৈধ, সেই কণ্ঠেই হয়তো বলতেন উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হবে। তবে আওয়ামী লীগের ত্যাগী নেতারা কি তাকে মেনে নেবেন? কিংবা বিএনপির কর্মীরা কি এটাকে বড় কোনো ধোঁকা হিসেবে দেখবে? ফখরুল সাহেবের যে মার্জিত ভাবমূর্তি আছে, তা কি আওয়ামী লীগের কোনো নতুন ইমেজ তৈরিতে সাহায্য করত? আসলে বাস্তবের জমিনে এই ভাবনাটি স্রেফ বিনোদন ছাড়া আর কিছুই নয়। প্রথমত, মির্জা ফখরুল ইসলামের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার এবং আদর্শিক অবস্থান বিএনপির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। দ্বিতীয়ত, আওয়ামী লীগের নিজস্ব বিশাল নেতৃত্ব কাঠামো রয়েছে। রাজনীতি নাটকীয়তায় ভরপুর, কিন্তু কিছু নাটক সিনেমার পর্দা থেকেও বেশি অবাস্তব মনে হয়। মির্জা ফখরুল বিএনপির হাল ছেড়ে নৌকায় উঠবেন, এটি বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল জোক ছাড়া আর কিছু নয়। তবে আপনাদের কি মনে হয়, যদি সত্যি এমন কোনো অঘটন ঘটত, তবে দেশের পরিস্থিতি কোন দিকে যেত? কমেন্টে আপনার মতামত জানান। রাজনীতিতে আওয়ামী লীগ নেই, তারা অনেকটা নির্বাসিত। এই ফাঁকা মাঠে গত নির্বাচনে যারা নিরপেক্ষ ভোটার কিংবা যারা মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন করেন, তারা সবাই বিএনপির উপরে ভর করেছিল এবং বিএনপির উপরে ভর করার কারণেই বিএনপির ভূমিধস বিজয় আমরা দেখেছিলাম। এই মুহূর্তে রাজনীতি থেকে অনেকটা আলোচনার বাইরে যখন আওয়ামী লীগ, তখন রাজনীতিতে আলোচনার মধ্যে সবথেকে বেশিই তো বিএনপির থাকার কথা এবং সেটা আছেও। এবং সেই বিএনপির আগামীতে এই ঈদের পরেই, আগামী কোরবানির ঈদের পরেই কাউন্সিল হবে বলে শোনা যাচ্ছে এবং সেই কাউন্সিলে বিএনপির নেতৃত্বে একটা বড় পরিবর্তন আসতে যাচ্ছে, এরকমটাও আমরা শুনতে পাচ্ছি। সেই বড় পরিবর্তন নিশ্চয়ই চেয়ারপারসন পদে পরিবর্তন হবে না, হবে মহাসচিব সহ অন্যান্য পদে। এই মুহূর্তে সব থেকে আলোচিত আলোচনা সেটা হচ্ছে বিএনপির পরবর্তী মহাসচিব কে হচ্ছেন। এরই মাঝে মির্জা ফখরুলের বক্তব্যও আমরা জেনে গিয়েছি। সুতরাং নতুন মহাসচিব যে হচ্ছেন, এটা এখন শুধু সময়ের ব্যাপার। সেই ক্ষেত্রে কারা দৌড়ে এগিয়ে আছেন, কাদের নাম আলোচিত হচ্ছে, ওই ক্ষেত্রে কি বড় কোনো চমক দেবেন তারেক রহমান? তারেক রহমান, তার কথা এই কারণেই বলছি যে বিএনপি আওয়ামী লীগ এই রাজনীতিগুলো তো আসলে ওই সভাপতি যে সিদ্ধান্ত নেন তিনিই নেতা হন, সেইভাবেই দল চলে, এটাই তো আমরা দেখি। ভোটের মাধ্যমে, নেতাকর্মীদের চাওয়ার মাধ্যমে কোনো কিছু হয় না এই দুই দলে, এটা আমরা একেবারে পরিষ্কারভাবেই দেখি এবং বলতে পারি। এটার বিপক্ষে যারা ওই দুই দলের লোকজন কথা বলবেন, তারা আসলে মিথ্যার পক্ষে বেশাতি করবেন, এটাই বাস্তবতা। চলুন একটু জেনে দেখি গণমাধ্যমের খবর এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী যে বিএনপির মহাসচিব কে হচ্ছেন এবং কে এই দৌড়ে আছেন। আমরা যদি একবারে নিশ্চিতই করতে পারি যে কে হচ্ছেন, সেই আলোচনাও করবে এই ভিডিও। বলছিলাম বিএনপির মহাসচিব কে হচ্ছেন, কাউন্সিল ঈদের পরেই হবে, এটা ঘোষণা করা হয়েছে। গত 10 বছরে বিএনপির কোনো কাউন্সিল হয়নি। এই 10 বছরে বিএনপির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি সম্প্রতি বলেছেন তিনি খুব ক্লান্ত, বয়স হয়েছে, এখন আর তিনি মহাসচিবের দায়িত্ব পালন করে যেতে চাচ্ছেন না, কাউন্সিল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। এটার অর্থ এটাই দাঁড়ায় যে হয় তিনি নিজে থেকেই এটা বলেছেন, অথবা বিএনপির সর্বোচ্চ নেতা তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন যে মহাসচিব পদে রদবদল
বদল হবে। এই কারণে মির্জা ফখরুলের মতো জাদ্রেল একজন নেতা যেন কোনোভাবেই অসম্মানিত না হন, তিনি নিজে থেকেই এই পদে থাকতে চান না, এই বক্তব্য তার মুখ থেকেই যেন আসে, সেরকম ব্যবস্থা করা হতেই পারে। আমরা আওয়ামী লীগের মানে সর্বশেষ কাউন্সিল যেটা, সেখানে আমরা দেখেছিলাম যে আওয়ামী লীগের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ হতে পারত যে ব্যক্তিটা সৈয়দ আশরাফ, তাকে অসম্মানজনকভাবে সরিয়ে দিয়ে ওবায়দুল কাদেরকে মহাসচিব করা হলো এবং আওয়ামী লীগের মূলত ধ্বংসের শুরুটা সেখান থেকেই হয়েছিল। এবার বিএনপির কাউন্সিল যখন ঈদের পরে হতে চলেছে, তখন আলোচনা যে কে হতে চলেছেন মহাসচিব, সেখানে অনেকগুলো নাম আলোচনায় আছে। কিন্তু নির্বাচনের আগে থেকেই আমরা টের পাচ্ছিলাম যে বিএনপির আগামীর মহাসচিব কে হচ্ছেন, সেটা নিশ্চয়ই আপনারাও জানেন, আপনারাও টের পেয়েছেন। কিন্তু কিছু নাম আলোচিত হচ্ছে খুব করে। রূপালী বাংলাদেশ তারা এটা নিয়ে একটা নিউজ করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। বেশ কয়েকজনের ছবি, অন্তত 7 জনের ছবি দিয়ে তারা এই নিউজটা করেছে। তারা বলছে কে হচ্ছেন বিএনপির নতুন মহাসচিব। সেখানে যাদের নাম এসেছে সেই নামগুলোর মধ্যে সব থেকে বেশি আলোচনা হচ্ছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে নিয়ে। এই দাবি করছে এই গণমাধ্যমটি। রুহুল কবির রিজভী বহুদিনের পরীক্ষিত নেতা এবং আওয়ামী লীগের আমলে বিএনপির আন্দোলন সংগ্রাম যতটুকু টিকিয়ে রাখা, সেটা মূলত রুহুল কবির রিজভী টিকিয়ে রেখেছিলেন। কিন্তু আমরা দেখেছি যে সরকার গঠনের পরে রুহুল কবির রিজভীকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয়নি, মন্ত্রী করা হয়নি। পরবর্তীতে আমরা দেখলাম প্রধানমন্ত্রীর উপদেষ্টা বানানো হলো, তাকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ জায়গায় তাকে রাখা হলো। তখন থেকেই মনে হচ্ছিল যে রুহুল কবির রিজভীকে আদতে বিএনপি ওইভাবে মূল্যায়ন করছে না। কিন্তু হঠাৎ করে এই গণমাধ্যম বলছে যে বিএনপির মহাসচিব হওয়ার দৌড়ে সব থেকে বেশি আলোচনায় আছেন রুহুল কবির রিজভী। এছাড়া বিভিন্ন মহলে যার নাম শোনা যাচ্ছে তিনি আমির খসরু মাহমুদ চৌধুরী, বর্তমান অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী, তার নামও আলোচনা হচ্ছে, এমনটা বলা হচ্ছে। মহাসচিব পদে মানে দলটির যুগ্ম মহাসচিব, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, তার নাম আলোচনা হচ্ছে। বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, যাকে মোহাম্মদপুরে ঢাকা 13-তে মনোনয়ন না দিয়ে ববি হাজ্জাজকে মনোনয়ন দেওয়া হয়েছিল, অনেক বড় স্যাক্রিফাইস মোয়াজ্জেম হোসেন আলাল করেছিলেন, সেই স্যাক্রিফাইসের মানে পুরস্কার তিনি পাবেন কিনা এই আলোচনা সর্বত্র রয়েছে। এই আলোচনার পাশাপাশি আমানুল্লাহ আমান, বিএনপির ডাকসাইটের নেতা, তার নাম রয়েছে। বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনের নামও আলোচিত হচ্ছে বলে এই গণমাধ্যম বলছে। কিন্তু এত নাম আলোচনার ভিড়ে আমার মনে হয় যে নামটা প্রথমের দিকে এই গণমাধ্যম আসলে আলোচনা করতে চায়নি, একটু চমক রাখার জন্য, সেটা হচ্ছে যে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এই শেখ হাসিনা সরকার পতনের পরে বিএনপির যত রাজনৈতিক মানে কর্মসূচি, রাজনৈতিক মুভমেন্ট, সেই মুভমেন্টগুলোতে নেতৃত্ব দিতে দেখেছি আনঅফিসিয়ালি সালাউদ্দিন আহমেদকে। সংস্কার পরিষদ, সেখানে মিটিং, সরকারের সঙ্গে দেন দরবার করা, প্রয়োজনে লন্ডনে ছুটে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে সেখান থেকে পরামর্শ নিয়ে এসে দেশে সেগুলো ইমপ্লিমেন্ট করা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। এবং এখনও সংসদে এমনকি প্রধানমন্ত্রী উপস্থিত থাকাকালীন এমন সময়ও গেছে যে তিনি প্রধানমন্ত্রীর পক্ষে সংসদে বক্তব্য দিচ্ছেন। এবং বিএনপিতে এই মুহূর্তে সব থেকে নির্ভরযোগ্য নেতায় পরিণত হয়েছেন সালাউদ্দিন আহমেদ। তিনি যে আগামী মহাসচিব হতে চলেছেন এই ব্যাপারে খুব কম মানুষেরই সন্দেহ রয়েছে। কিন্তু সেখানে গণমাধ্যমে একটা আলোচনা রয়েছে, সেটা হচ্ছে যে তার ক্ষেত্রে এবং আমির খসরু মাহমুদ চৌধুরীর ক্ষেত্রে, যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে আলোচিত হয়েছে, তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয় চালাচ্ছেন। এত বড় একটা মন্ত্রণালয় চালিয়ে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা এটা সম্ভব কিনা, এই প্রশ্ন উঠেছে। কিন্তু আমরা যুগে যুগেই দেখেছি যে বিভিন্ন সময়ে মানে বিএনপি আওয়ামী লীগের সেক্রেটারিরাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে এসেছেন। এই দৃশ্য কিন্তু দেখেছি। পরবর্তীতে আওয়ামী লীগের শেষের দিকে এসে যখন ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হলেন, তাকে স্থানীয় সরকার না দিয়ে সড়ক মন্ত্রী করা হয়েছিল। তার আগে সৈয়দ আশরাফ কিন্তু ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন। বিএনপির সময়ও বিএনপির মহাসচিবরাই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। মান্নান ভূঁইয়াকেও আমরা দেখেছি পালন করতে। সুতরাং ওই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করলে বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করা টাফ হয়ে যাবে, এই যুক্তি আসলে মানে প্রযোজ্য নয়। আদতে বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব চাইছে একজন নতুন মহাসচিব, এবং সেই ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদই তাদের পছন্দ, প্রথম পছন্দ। সেটা তাদের কাজে, কর্মে, কথায় সব কিছুতে পরিষ্কার। কিন্তু এখানে একটা আলোচনা রয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত বড় একটা মন্ত্রণালয় চালানোর পাশাপাশি তিনি বিএনপির মহাসচিবের মতো এত বড় একটা দায়িত্ব, দল গোছানোর দায়িত্ব, এটা পালন করতে পারবেন কিনা। আমির খসরু মাহমুদ চৌধুরীর ক্ষেত্রেও ওই একই আলোচনা হচ্ছে যে অর্থ পরিকল্পনা মন্ত্রণালয়ের মতো এত টাফ একটা মন্ত্রণালয় চালিয়ে দল চালানো এটা
এটা কঠিন। সেই কারণেই সব থেকে বেশি আলোচনা করতে চাইছে গণমাধ্যম রুহুল কবির রিজভীর নাম, যিনি আপাতমস্তক একজন সংগঠক, তিনি মানে দলটাকে দেখবেন আর মন্ত্রীরা সরকার দেখবে, এরকম আলোচনা আছে। কিন্তু আমার মনে হয় না যে রুহুল কবির রিজভীকে মহাসচিব করা হবে। আমার মনে হয়, এবং বিএনপির বিভিন্ন সূত্রে কথা বলে যেটা মনে হয়েছে, আমার একেবারে কনফিডেন্টলি মনে হয়েছে, সেটা হচ্ছে যে বিএনপির পরবর্তী মহাসচিবের নাম শুধুমাত্র ঘোষণা বাকি, তিনি সালাউদ্দিন আহমেদ, তিনিই মহাসচিব হতে চলেছেন। এখানে কোনো চমকের কোনো অপশন নেই। যতই রুহুল কবির রিজভী, আমানুল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল তাদের নাম উচ্চারণ করা হোক না কেন, শেষ পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির এই মুহূর্তে সব থেকে কার্যকর নেতা এবং সামনে যাকে সব থেকে বেশি ফোকাস করা হয়েছে, এই মুহূর্তে না, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে যাকে সব থেকে ফোকাস করা হয়েছে, এবং তিনি তারেক রহমানের, খালেদা জিয়ার পরিবারের আত্মীয় বটে, অনেক সূত্র মিলিয়ে তিনিই হতে চলেছেন বিএনপির পরবর্তী মহাসচিব। এখানে কোনো ডাউট নেই। দর্শক, আপনার মনে কি কোনো ডাউট রয়েছে? এবং তিনি যদি বিএনপির মহাসচিব হন, তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতির গুণগত মান কি তিনি পরিবর্তন করতে পারবেন? দেশের যে হিংসাত্মক রাজনীতি, বিশেষ করে প্রফেসর ইউনূস তার 1.5 বছরে যে হিংসার চাষাবাদ করেছেন রাজনীতিতে, সেই হিংসার চাষাবাদ মুক্ত একটা রাজনৈতিক পরিবেশ কি তিনি উপহার দিতে পারবেন? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের